আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের উপর অলরেডি একটা লেকচার নিয়েছি। আমরা আজকে আমাদের সেকেন্ড লেকচার নিয়ে আসলে তোমাদের সামনে হাজির হয়েছি। সো আমরা প্রথম লেকচারে যে কাজটা করেছি, আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসিফিকেশন দেখেছি এবং তার উপর বেস করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেছি। আমরা আজকে ওই তারপর থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের যোগ বিয়োগ গুণ এগুলো দেখবো, পাশাপাশি তারপর হচ্ছে নির্ণায়কের কিছু পার্ট দেখবো এবং এরপর আরেকটা লেকচারে আমরা হচ্ছে যে বাকি নির্ণায়কের যে প্রমাণ অথবা সমীকরণ সমাধানের যে পদ্ধতি সেই জিনিসগুলো দেখে ফাইনালি আমরা আমাদের ক্লাসটা শেষ করে আমরা এমসিকিউ সিকিউর উপর আরেকটা ক্লাস নেব। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। আমরা যদি দেখি আমাদের আজকের প্রথম যে কনসেপ্টটা সেটা আসলে কি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের শর্ত এবং গুণের যোগ বা গুণের নিয়ম। ওকে, সো আমরা যদি তোমাদেরকে বলি, আচ্ছা ভাইয়া দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? যদি এ একটা ম্যাট্রিক্স হয় আর বি আরেকটা ম্যাট্রিক্স হয়, কখন এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা যাবে? কখন এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা যাবে? তখন তোমরা বলবো ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের অর্ডার যদি 2/3 হয়, ধরে নিলাম 2/3, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডারও যদি 2/3 হয়, তাহলে তোমরা বলবা যে ভাইয়া এটা গুণ করা যাবে। আমরা জানি দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যায় যখন তাদের অর্ডার সেম হয়, মানে প্রথম ম্যাট্রিক্সের অর্ডার যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার যদি তাই হয়, তখন আমরা কি করতে পারবো ভাইয়া? যোগ বা বিয়োগ করতে পারবো। এবং তাদের যোগফল এবং বিয়োগফলের অর্ডার যদি যোগফল এবং এই দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করি, তখন দেখবো তাদের অর্ডার হবে অবভিয়াসলি 2/3। সো আমরা একটা কথা বলতে পারি, দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে যখন তাদের অর্ডার সেম হবে এবং তাদের যোগফল এবং বিয়োগফলের অর্ডারও তাদের ওই ম্যাট্রিক্সের অর্ডারের সমান হবে। কথা বুঝতে পারছি কিনা? এই কথাটাই ভাইয়া নিচে লিখে দিচ্ছি। সো যারা এই কথাটা বুঝতে পারবেন তাদের জন্য এখান থেকে আসলে যে এমসিকিউগুলো বা সিকিউগুলো আসবে সেটা ইজি হবে। চলুন আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণের শর্ত এবং নিয়ম। ওকে ভাইয়া, আমরা পড়ে আসছি দুইটা ম্যাট্রিক্স গুণ তখনই করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ধরেন একটা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 3/4। সো এটা রো সংখ্যা হচ্ছে 3, কত? 3, আর কলাম সংখ্যা কত? 4। এখন বলতেছে দ্বিতীয় আরেকটা ম্যাট্রিক্সের সাথে তখনই গুণ করা যাবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম নম্বর যত, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নম্বর যদি তাই হয়, তাহলে এটা যদি 4 ধরেন আমি বললাম 4/2, তাহলে কি এটা গুণ করা যাবে? হ্যাঁ, গুণ করা যাবে। কারণ কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে এটা গুণ করা যাবে। তাহলে এই বরাবর যেটা থাকবে এটা হচ্ছে গুণের শর্ত, এই বরাবর যা থাকবে সেটা কি? গুণের শর্ত। আর এরপরে গুণ করার পর গুণফলের অর্ডার যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমরা দেখবো যে অপর কর্ণ বরাবর রো এবং কলাম নম্বর কত ছিল। তাহলে অপর কর্ণ বরাবর প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটাই হবে তাদের গুণফলের অর্ডার। তাহলে সহজ কথা ভাইয়া, এই বরাবর এইখানে প্রথম ম্যাট্রিক্সের এখানে যা থাকবে এখানে তাই হইতে হবে। যদি হয় তাহলে গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে হচ্ছে গুণ করা যাবে। দ্যাট মিনস এখানে যা হবে এখানেও তাই হইতে হবে, রাইট? আর তাদের গুণফলের অর্ডার হবে অপর কর্ণ বরাবর যে উপাদানটা দেওয়া আছে, অপর কর্ণ বরাবর যা দেওয়া আছে সেটা তাদের গুণফল। তাহলে সহজ কথা, এখানে আমরা ওই দুইটা কথাই লিখছি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হয়? সমান হয় বা একই হয়। এবং গুণফলের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। সহজ কথা কি বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমাকে যদি এরকম দেওয়া থাকে ভাইয়া, ধরেন এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এদের গুণফল দেওয়া আছে ভাইয়া, ধরেন 7/5, 7/5, আর এর অর্ডার দেওয়া আছে 7/2। তাহলে আমাকে জিজ্ঞেস করলো বি এর অর্ডার কত? তা আমরা বলবো ভাইয়া এ আর বি দুইটা গুণ করব, তাদের গুণফলের অর্ডার কত দেওয়া আছে? 7/5। এই গুণফলের অর্ডার কোন বরাবর বসবে? আমরা বলছিলাম গুণফলের অর্ডার এই বরাবর বসবে। তাহলে 7 এখানে আর 5 বসবে এখানে। এখন দেখেন তো আমাদের এর অর্ডার দেওয়া আছে, কত দেওয়া আছে? 7/2। আমরা 7 বসাইছি, 2 কি বসাইছি? না, 2 বসে নাই। তাহলে 2 এখানে বসাই দিব। আর আমরা বলছিলাম এখানে যা হবে এখানেও তাই হইতে হবে। তাহলে এখানেও আমরা যেহেতু এখানেও 2 আছে, এখানেও 2 বসাই দিব। তাহলে আমরা বি এর অর্ডার পেয়ে যাবো কত? 2/5। সো এভাবে আমাদের আসলে গুণের অর্ডারগুলো বের করতে হবে। আশা করি আমরা গুণের অর্ডার বের করতে পারি।
ওকে ভাই, আমরা গুণের অর্ডার বের করতে পারি। এখন আমরা তো সবাই আশা করি গুণ করতে পারি, আমরা আশা করি গুণ করতে পারি। ভাইয়া একটু জাস্ট মনে করে দিই গুণগুলো কেমন হবে। ধরেন এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স হচ্ছে ধরেন 3/3 ম্যাট্রিক্স, আমি ধরে নিলাম 3/3 ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আমি ধরে নিলাম তার উপাদানগুলো হচ্ছে এইটা। আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার উপাদানগুলো কি কি আছে, তার উপাদান এটা হচ্ছে কত বাই কত ম্যাট্রিক্স ভাইয়া, এটা আমি ধরে নিলাম এটা যেহেতু 3/3 ভাইয়া গুণ করার জন্য এটা অবভিয়াসলি 3 বাই কিছু একটা হতে হবে, আমি ধরে নিলাম 3/2। তো আমি ধরে নিলাম এটা 1 2 3 4 5 6 এরকম উপাদানগুলো দেওয়া আছে। এখন আমাকে বলছে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে, এটাকে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে। তাহলে ভাইয়া আমরা কি বলতে পারি কিনা প্রথম ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু 3/3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু 3/2, তাহলে এদের গুণ করা যাবে এবং গুণফলের অর্ডার হবে 3/2। গুণফলের অর্ডার কত হবে 3/2, দ্যাট মিনস গুণফলের অর্ডার হবে 3/2। দ্যাট মিনস এটা রো সংখ্যা হচ্ছে 3টা আর কলাম সংখ্যা 2টা। এখন যদি ভাইয়া যদি আপনাদেরকে এর আগের ক্লাসে বলছিলাম রো যদি 2টা হয়, রো যদি 3টা হয় R1 R2 এবং রো সংখ্যা যদি এটা যদি R3 ধরে নিই এবং কলাম নম্বর হচ্ছে C1 এবং কলাম নম্বর হচ্ছে C2, তাহলে তিনটা রো 2টা কলাম, রাইট? তাহলে এই প্রথম বুক্তির নাম কি দিয়েছিলাম ভাইয়া A11, দ্বিতীয় বুক্তির নাম কি হবে A12, এটা কি হবে A21, এটার নাম কি হবে A22, এটার নাম কি হবে বলছিলাম 31, এটার নাম কি হবে 32। কারণ হচ্ছে যে কি এগুলো হচ্ছে রো নাম্বার এবং কলাম নাম্বারের উপর বেস করে ভুক্তির প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে, রাইট? তাহলে আমরা বলতেছি ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের ভুক্তির মানটা এখানে বসবে ভাইয়া। এই জন্য আমরা গুণটা করি এভাবে, এই যে ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের ভুক্তির গুণ করি, ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের ভুক্তির গুণ করে এভাবে আমরা বসাই, এভাবে লিখি যে 1 1 তারপরে 2 × 3 মানে 6, 3 × 5 3 × 5 15, মাঝখানে প্লাস দিয়ে কেন আমরা বলছিলাম সমজাতি হলে কি হবে, সমজাতি হলে যোগ করা লাগে। সো এই জন্য আমরা আসলে এই বরাবর গুণ করে এই বরাবর গুণ করি, তারপর মাঝখানে যোগ চিহ্ন দিই। এই জিনিসগুলো আশা করি আমরা সবাই পারি। সো আমি এই দিকে আসলে কনসেন্ট্রেট না, আমরা আমাদের পরবর্তী স্টেপে যাই, কারণ আমরা এগুলো জানি। আচ্ছা ভাইয়া, এখন আমরা কয়েকটা সিদ্ধান্ত বিবিধ তথ্য নিয়ে একটু কথা বলবো ভাইয়া। আমাদের এখানে কিছু তথ্য আছে, তথ্যগুলো যদি আমি একটু বলি যে আমাদের অনেক টাইমে আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি, দেখবেন যে ওই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি, তাহলে মাথায় রাখবেন ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। এটা আপনি গুণ করে দেখতে পারেন, এটা আপনি গুণ করে দেখতে পারেন, এটা আপনি গুণ করে দেখতে পারেন। যেহেতু আপনাদেরকে ক্লাসে অলরেডি রিভিশন, আপনাদের অলরেডি রেগুলার ক্লাসে আমি এগুলো গুণ করে দেখাচ্ছি, এই জন্য আমি আর এখানে প্রমাণ যাচ্ছি না, জাস্ট আপনাকে বলে রাখতেছি। আপনি এটা মাথায় রাখবেন, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে ভাইয়া। আর 2 নম্বর আমরা মাথায় রাখবো, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি আমি 100 বারও গুণ করি না কেন বা 1000 বার গুণ করি না কেন, তো এটা অলওয়েজ হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পাওয়া যাবে। দ্যাট মিনস আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি আমি n টাইমসও গুণ করি, এটা অলওয়েজ কাকে পাওয়া যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। কাকে পাওয়া যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। 3 নম্বর কথাবার্তা হচ্ছে আমরা বলছিলাম সমজাতীয় জিনিসের মধ্যে যোগ হয়, সমজাতীয় জিনিসগুলোর মধ্যে যোগ হয় ভাইয়া। তাহলে আমি যদি কখনো এইভাবে দিই a স্কোয়ার প্লাস 5a এরকম যদি দিই, এখন যদি আপনি যদি একটা কাজ করেন, আমি বলি যে এখান থেকে আপনি a কমন নেন, তাহলে কি আপনি এইভাবে লিখবেন a + 5, এভাবে কি লিখতে পারবেন, না ভাইয়া এভাবে লিখতে পারবেন না। ভাইয়া এভাবে লিখতে পারবেন না কেন, কারণ আমি বলছিলাম এ একটা ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের যোগ করতে হবে। আপনি কিন্তু ম্যাট্রিক্সের সাথে কাকে যোগ করছেন, একটা ধ্রুবককে, তাহলে ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবকের কিন্তু যোগ করা যাবে না। তাহলে এখানে কীভাবে লিখতে হবে ভাইয়া, আমরা একটা কথা বলছিলাম কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তাহলে আমরা একটা কথা বলতে পারি কিনা, সকল ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, কিন্তু এটা দেওয়া লাগে না, উজ্জ্ব থাকে। তখন যদি আপনি এখান থেকে a কমন নিয়ে যান, তখন a × i মানে a থাকবে, 5 × i তখন কিন্তু 5i থাকবে, তখন কিন্তু 5 শুধু থাকবে না ভাইয়া, তখন কিন্তু ম্যাট্রিক্সে থাকতে হবে। কথাই বুঝতে পারছি কিনা? সো আমরা যখন এখান থেকে আমরা যখন a কমন নেবে ধ্রুবক থাকে, তাহলে মাথায় রাখবো এটার সাথে একটা কি আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। এই জিনিসগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এটা একটু ইম্পর্টেন্ট বেশি মাথায় রাখেন। আপনি সকল ম্যাট্রিক্সের যেটার সাথে আছে না কেন ওইটার সাথে একটা আইডেন্টিটি আছে, কিন্তু এটা উজ্জ্ব আছে, কারণ আমরা জানি কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। চলেন এরপরে আমাদের একটা সিকিউর একটা কনসেপ্ট আছে, এটা একটু মাথায় রাখেন, এটা একটু সিকিউর কনসেপ্ট, এটা একটু স্টার দিয়ে রাখি। এটা রিসেন্ট বোর্ডগুলোতে আসছে, যার মধ্যে আমি এখানে যে কোশ্চেনটা নিচ্ছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেন, এটা কি ফাংশন থেকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। আমরা সবাই ম্যাট্রিক্স থেকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, কিন্তু ফাংশন থেকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি কিনা এটা একটু কথা আছে। সো আমরা এরকম একটা কোশ্চেন নিচ্ছি যেটা হচ্ছে ফাংশন থেকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। ভাইয়া আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, f of x
ইকুয়াল কত দেওয়া আছে ভাইয়া, এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স, এটা দেওয়া আছে। এখন বলছে যদি যদি এফ অফ এ ইকুয়াল যদি -9i হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল কত, তাহলে এ ইনভার্স ইকুয়াল কত ভাই, আমরা এখান থেকে একটা কথা লিখতে পারি কিনা, দেখেন তো আমরা এখান থেকে এটা লিখতে পারি কিনা, এক্স এর জায়গায় কত বসে দেবো এ, তাহলে আসবে কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস এ ইকুয়াল -9a। এই কথাটা কি বলতে পারি কিনা, এই কথাটা কি বলতে পারি কিনা ভাইয়া, এই কথাটা বলতে পারি রাইট। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে এ ইনভার্স বের করতে হবে, এখান থেকে কি বের করতে হবে এ ইনভার্স বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে সবার থেকে কি এ কমন নিতে পারি কিনা, এ যদি কমন নিই ভাইয়া এখানে কি থেকে যাবে এ স্কোয়ার, এখানে কি থেকে যাবে এ স্কোয়ার, এখানে কি থেকে যাবে -3a, এখানে ভাইয়া 1 ইন্টু মানে এখানে কিছু নাই মানে কি এখানে এই যখন নিয়ে যাবেন তখন এখানে কি থাকবে ভাইয়া, আমরা একটু আগে বলছিলাম কি থাকবে আই থাকবে, এখানে কি থাকবে আই থাকবে ইকুয়াল -9i, এটা কি লিখতে পারি কিনা ইকুয়াল -9i, এই কথাটাই লিখতে পারি কিনা ভাইয়া। একে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এটা এ ইনভার্স হয়ে যাবে, তাহলে এখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 3a মাইনাস i ইকুয়াল -9a ইনভার্স ইন্টু আই, এই কথাটা কি লিখতে পারি কি না ভাইয়া। আমি বলছিলাম কোনো ম্যাট্রিক্সের সাথে ইনভার্স ম্যাট্রিক্স যদি সরি আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করে তাহলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তাহলে এটার পরিবর্তে আমরা কি ডিরেক্টলি এ ইনভার্স লিখে দিতে পারি কিনা, তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি -9a ইনভার্স -9a ইনভার্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস আই। তাহলে এর পরের লাইন সুতরাং আমরা লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল -1/9 a স্কোয়ার মাইনাস 3a মাইনাস আই, এটা লিখে দিতে পারি। তাহলে ভাই এতটুকু যদি আমরা পারি এরপরে আমরা বাকিটা কি করতে পারবো না, বাকিটা কি এ দুইবার গুণ করতে হবে, তারপরে হচ্ছে 3 দিয়ে ওই এ ম্যাট্রিক্সে গুণ করতে হবে, আর তার সাথে হচ্ছে -i ম্যাট্রিক্স করে টোটালটাকে হচ্ছে -1/9 দিয়ে ভাগ করলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স। এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা এটা বাসায় করে এই ম্যাথটার অ্যান্সার মিলাই নিন, ঠিক আছে। সো এটা আসলে আপনাদের যশোর বোর্ড 2023 সালের কোশ্চেন, এরকম আরও বিভিন্ন বোর্ডে কোশ্চেন এই টাইপের কোশ্চেনটা আসছে। আমি আপনাদেরকে যখন আমি এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে পিডিএফটা দিয়ে দিব তখন আপনারা ওখান থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করবেন, ঠিক আছে ভাইয়া। আসেন আমরা আমাদের এটা একটু মাথায় রাখবেন, এই টপিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই টপিক্সটা সবাই অনেক টাইপে ইগনোর করি কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা এই জন্য এটাতে একটু গুরুত্ব দিব, ঠিক আছে। এটা তার মার্কের জন্য আমাদের সৃজনশীলের জন্য এটা কভার করবে। আসেন আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের নির্ণায়ক পার্টে। ভাইয়া আসেন আমরা সবাই আশা করি ফাংশনের ব্যাপারে আইডিয়া আছে, আমরা সবাই ফাংশনের ব্যাপারে আইডিয়া রাখি। সো আমরা 9, 10 থেকে ফাংশন পড়ে আসছি রাইট। তো ফাংশনের কয়টা জিনিস আমরা পড়ছিলাম, ফাংশনের কয়টা পার্ট পাওয়া যায়, দুইটা জিনিস, একটা হচ্ছে ডোমেন আর একটা কি রেঞ্জ। ফাংশনের কয়টা জিনিস পাওয়া যায়, দুইটা জিনিস, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ, ডোমেন একটা রেঞ্জ। তাহলে একটা ফাংশন আছে, সেই ফাংশনের একটা হচ্ছে ডোমেন আর একটা কি ভাইয়া রেঞ্জ। ভাই আমাকে একটু বলতে হবে ডোমেন মানে কি, আমাকে একটু বলতে হবে ডোমেন ব্যাপারটা আসলে কি, আপনারা কি জানেন? ওকে ভাইয়া আমি বলে দিচ্ছি ডোমেন ব্যাপারটা কি। অনেকে মনে করে ডোমেন মানে হচ্ছে যেটা ইনপুট দিই সেটা হচ্ছে ডোমেন, নো, যেটা ইনপুট দিই সেটা ডোমেন না ভাইয়া, আমাকে একটু মাথায় রাখতে হবে ডোমেন হচ্ছে সেটাই একটা ফাংশনের যে মানের জন্য ফাংশনের সত্য হয়, যে মানের জন্য ফাংশনটি সত্যি হয়, যে মানের জন্য ফাংশনটি সত্য আই তার ডোমেন। যেমন আমরা এরকম পড়তাম একটা যদি রুট এক্স টাইপের একটা ফাংশন থাকতো তাহলে বলতাম এক্স এর ভ্যালু যদি বাস্তব হয়, এক্স এর ভ্যালু যদি বাস্তব না, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এই ফাংশনটা সত্য, সেটাই তার ডোমেন রাইট। তাহলে মাথায় রাখতে হবে ডোমেন হচ্ছে এই ফাংশনটা যখন সত্য হবে সেটাই তার ডোমেন। আর রেঞ্জ কি, ওই ডোমেনের মানগুলো বসালে যে মান পাওয়া পসিবল সেটা কি রেঞ্জ। চলেন তাহলে আমরা এখানে বলতেছি নির্ণায়ক হচ্ছে একটা ফাংশন, নির্ণায়ক কি, নির্ণায়ক ভাই একটা ফাংশন, নির্ণায়ক একটা কি ফাংশন। এখন এই ফাংশনের ডোমেন হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, মানে কি এই ফাংশনটা সত্য হয় তখনই যদি এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়, যদি এটা একটা কি ম্যাট্রিক্স হয় বর্গ ম্যাট্রিক্স হয়, এটা একটা কি ম্যাট্রিক্স হয় বর্গ ম্যাট্রিক্স হয়। যদি এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এই ফাংশনটা সত্য, এই ফাংশনটা তখনই সত্য যদি এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়। তাহলে নির্ণায়ক আমরা বলছিলাম ম্যাট্রিক্স কিন্তু দুই ধরনের, আমরা পড়ে আসছিলাম ম্যাট্রিক্স কয় ধরনের পড়ছি মনে আছে কিনা, ম্যাট্রিক্স পড়ছি দুই ধরনের, ম্যাট্রিক্স কয় ধরনের পড়ছি দুই ধরনের, একটা কি ছিল, একটা ছিল আয়তাকার ম্যাট্রিক্স আর একটা ছিল কি বর্গাকার ম্যাট্রিক্স। আমরা পড়ছিলাম ম্যাট্রিক্স এর ধরন, আমরা পড়ছিলাম ম্যাট্রিক্সের ধরন, একটা কি একটা হচ্ছে বর্গাকার ছিল, একটা ছিল বর্গাকার আর একটা কি ছিল আয়াতাকার, একটা ছিল বর্গাকার আর এটা ছিল কি আয়াতাকার,
তাহলে সকল ধরনের ম্যাট্রিক্সের নির্ণায়ক সম্ভব না। নির্ণায়ক হইতে হলে অবশ্যই সেটা একটা কি ধরনের ম্যাট্রিক্স হইতে হবে, সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এখন তাহলে তার রেঞ্জ কি? স্যার আমার এই নির্ণায়কের মান কিন্তু বিভিন্ন ধরনের আসতে পারে, বাস্তব মানও আসতে পারে, অবাস্তব মানও আসতে পারে। সেই বাস্তব মান অবাস্তব মান আসবে কি, কোনটা আসবে এটা নির্ভর করবে আসলে তার উপাদানগুলোর উপর। এই জন্য এখানে তার রেঞ্জ বলা হচ্ছে উপাদানগুলো বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। উপাদানগুলো কি কি হতে পারে? বাস্তব অথবা অবাস্তব, যে কোনোটাই হইতে পারে। সো আমাদেরকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে নির্ণায়কের ডোমেন কি, নির্ণায়কের ডোমেন হবে বর্গ ম্যাট্রিক্স। আর রেঞ্জ কি? রেঞ্জ হবে তার উপাদানগুলো বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। ভাইয়া আমরা ম্যাট্রিক্সের যেমন চিহ্ন পড়ছি কয়টা? 3টা, রাইট? তাহলে নির্ণায়কের তো একটা চিহ্ন দ্বারা একটা অন্য একটা চিহ্ন দ্বারা প্রকাশ করে। তো নির্ণায়কের চিহ্ন হচ্ছে জাস্ট সিঙ্গেল বার, এরকম জাস্ট মডুলার চিহ্ন ইউজ করলে যেটা আসবে সেটা আমরা কি বলতেছি? আমরা এটাকে বলতেছি নির্ণায়কের চিহ্ন। কথাই বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এখান থেকে একটা কোশ্চেন অনেক টাইমে পাবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। ভাই আমরা চলেন একটু ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্য একটু লিখে নিই। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য, এটা একটু কম মার্কের জন্য আমরা একটু মাথায় রাখবো, এটা কম মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। এই পাশে হচ্ছে ম্যাট্রিক্স, এই পাশে হচ্ছে ম্যাট্রিক্স, আর এই পাশে হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, ডিটারমিনেন্ট। তাহলে প্রথম একটা কথা হচ্ছে যে আমরা ম্যাট্রিক্সকে যা ইচ্ছা তাই করি, ম্যাট্রিক্সকে যা ইচ্ছা তাই করি সেটা ম্যাট্রিক্স আকারে পাওয়া যাবে, কিন্তু নির্ণায়ক থেকে একটা মান নির্ণয় করা যায়। দ্যাট মিনস এখান থেকে বলা যায় ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, মান নির্ণয় করা যায় না, মান নির্ণয় করা যায় না। আর নির্ণায়কের মান নির্ণয় করা যায়, কারণ ম্যাট্রিক্সকে আপনি যা ইচ্ছা তাই করেন সেটা ম্যাট্রিক্সে থাকবে, কিন্তু নির্ণায়ক থেকে আমরা একটা মান পাবো, মান নির্ণয় সম্ভব, মান নির্ণয় সম্ভব। এটা 1 নম্বর পার্থক্য। এটা কি 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য, স্যার আমরা লাস্ট ক্লাসে বলছিলাম ম্যাট্রিক্স হচ্ছে 2 ধরনের, বা একটু আগে বলছিলাম ম্যাট্রিক্স হচ্ছে 2 ধরনের, একটা আয়তাকার আর একটা বর্গাকার। ম্যাট্রিক্স কিন্তু বর্গাকারও হতে পারে আর আয়তাকারও হতে পারে। ম্যাট্রিক্স কয় ধরনের হতে পারে? 2 ধরনের, একটা হচ্ছে বর্গাকার অথবা আয়তাকার। রো আর কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে বলতাম বর্গাকার, ও রো আর কলাম সংখ্যা যদি ডিফারেন্ট হয় তখন বলতাম আয়তাকার। কিন্তু ডিটারমিনেন্ট হইতে গেলে কি ধরনের ম্যাট্রিক্স হতে হবে? ডিটারমিনেন্ট হইতে গেলে বর্গাকার হইতে হবে, বর্গাকার ম্যাট্রিক্স এর নির্ণায়ক সম্ভব। কি সম্ভব? নির্ণায়ক সম্ভব। তাহলে কোন ধরনের ম্যাট্রিক্সের নির্ণায়ক সম্ভব? বর্গাকার ম্যাট্রিক্সের। কোন ধরনের ম্যাট্রিক্সের নির্ণায়ক সম্ভব? বর্গাকার ম্যাট্রিক্সের। এটা হচ্ছে 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য হচ্ছে তাদের চিহ্ন। 3 নম্বর পার্থক্য কি? চিহ্ন। ম্যাট্রিক্সে কয়টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়? 3টা চিহ্ন। কি কি? ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর কি ছিল? ডাবল বার। আর নির্ণয়কে কয়টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়? নির্ণয়কে কয়টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়? একটা চিহ্নের মাধ্যমে, জাস্ট সিঙ্গেল বারে, যেটা আমরা পরমাণু বলি বা মডুলাস বলি। 4 নম্বর পার্থক্য, 4 নম্বর পার্থক্য, এটা মাথায় রাখবো, এটা আমাদের খুব কাজে দিবে। 4 নম্বর পার্থক্য হচ্ছে আমরা কখন যদি ম্যাট্রিক্সকে ধরেন ABCD একটা ম্যাট্রিক্স আছে, ABCD একটা ম্যাট্রিক্স আছে, আমরা যদি কোনো একটা ধ্রুবক দিয়ে এটাকে গুণ করি তাহলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়, তাহলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়, মানে এখানে আসবে 2A, 2B, 2C, 2D। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করি, কোনো একটা নির্ণায়ককে গুণ করি, নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটা নির্ণায়ককে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করি, তাহলে আমাকে যে কোনো একটা রো বা কলামকে গুণ করতে হবে, যে কোনো একটা রো বা কলামকে গুণ করতে হবে, 2A, 2B, কিন্তু বাকিটা সেম থাকবে। তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে 4 নম্বর পার্থক্য। তাহলে আপনি যদি এই 4টা পার্থক্য দেখেন তাহলে আপনি ক মার্কে 2-এ 2 পাবেন। তো এটা একটু মাথায় রাখেন, এটা একটা বার আসছিল বোর্ডে, একবারই বোর্ডে আসছিল, একবারই বোর্ডে আসছিল। সো আমরা একটু জেনে রাখবো, আবার রিপিট আসতে পারে যে কোনো বোর্ডে, সো আমরা এই জন্য এটা জেনে নিব। আচ্ছা, এখন আমরা সবাই মোটামুটি নির্ণায়কের মান বের করতে পারি। চলেন আমরা একটু নির্ণায়কের মান বের করা দেখি, কারণ সেখান থেকে আমরা 2টা জিনিস বের করবো, একটা হচ্ছে অনুরাশি আর একটা সহগুণক। আমাদের অনুরাশি এবং সহগুণক, এর উপর আবার আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, চলো আমরা একটু একটা নির্ণায়ক নিই, যে নির্ণায়কের আমরা আচ্ছা এটাই নিই, এটা আসলে আমরা নির্ণায়ক বের করি, এরপর এখান থেকে আমরা সহগুণক অনুরাশিটা একটু ফাইন্ড আউট করবো। এই 2টা জিনিস আমাদের একটু জানা লাগবে। এটা আমাদের ক মার্কে আসে, অথবা এমসিকিউতে আসে, ঠিক আছে? এটা হচ্ছে ক মার্কের জন্য ভাই, ক মার্কের জন্য। কত মার্কের জন্য? ক মার্কের জন্য, মাথা রেখে এটা ক মার্কের জন্য। ভাইয়া ধরেছি এটা একটা এ ম্যাট্রিক্স, এটা কি এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে, ভাইয়া আমি এই পাশে ডিটারমিনেন্ট রাখতেছি, তো আমরা যদি এরপরে আমরা সহগুণক অনুরাশি নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা
আমরা ডিটারমিনেন্ট বের করবো। তো এটাকে ডিটারমিনেন্ট লিখতে হলে অবভিয়াসলি হয় এভাবে লিখতে হবে, ডেট অফ এ, ডিটারমিনেন্টের ডেট, অথবা দুই পাশে মডুলার চিহ্ন ইউজ করতে হবে। তাহলে যখন আমরা নির্ণায়ক বের করবো তখন অবভিয়াসলি আমরা ম্যাট্রিক্সের চিহ্ন ইউজ করবো। তখন আমরা কোন চিহ্ন ইউজ করবো? নির্ণায়কের চিহ্ন ইউজ করবো। তখন আমরা কোন চিহ্ন ইউজ করবো? নির্ণায়কের চিহ্ন ইউজ করবো। তাহলে এখানে হবে 3, এখানে হবে -4, এখানে হবে 7, এখানে হবে 6, এখানে হবে 1, এখানে হবে 5, এখানে হবে 4, এখানে হবে 7, এখানে হবে 9। আমরা যে কোনো একটা রো বা কলাম নিয়ে ক্যালকুলেশন করবো, যে কোনো একটা রো বা কলাম নিয়ে ক্যালকুলেশন করবো। শুধুমাত্র প্রথম রো নিয়ে ক্যালকুলেশন করতে হবে এমন কোনো কথা নয়, যে কোনো একটা রো বা কলাম নিয়ে ক্যালকুলেশন করবো। ভাইয়া যে কোনো একটা রো নিলাম, কোন রোটা নিব আপনার ইচ্ছা বলেন। ধরেন আমি আমার ভালো লাগলো না, আমি নিলাম হচ্ছে এই 2 নম্বর রো। সো প্রথমে ওই যেই ভুক্তিটা নিলাম, ধরেন আমি প্রথমে এটা নিলাম, আমি ভুক্তিটা লিখলাম, লেখার পর আমি একটা -1 নিব। এবার এটা কত নম্বর ভুক্তির পজিশন? কত নম্বর ভুক্তির পজিশন? এটার ভুক্তির পজিশন হচ্ছে 2, 1। তো আমি এই যে এটার মাথায় 2 আর 1 যোগ আকারে লিখে দিব, যোগ আকারে লিখে দিব ভাইয়া। এরপর কি করব? এটা বাদ, এটা বাদ, এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব, এই দুটো বাদ দিয়ে দিব। বাকি ভুক্তিগুলো নিয়ে নির্ণায়ক তৈরি করবো, বাকি ভুক্তিগুলো দিয়ে নির্ণায়ক তৈরি করলাম। বাকি ভুক্তি কে আছে? -4, 7, 7, 9। বুঝতে পারছি কিনা? অপর ভুক্তিটা নিব, অপর ভুক্তিটা নিব। এবার নিলাম এটা, লিখলাম +1, আবার লিখলাম -1। এটা কত নম্বর পজিশন? 2 পজিশন। ওই 2 আর 2 উপরে যোগ করে দিব। এবার কি করব? এ বরাবর ক্রস আঁকবো, এ বরাবর ক্রস আঁকবো, এ বরাবর ক্রস আঁকবো। অপর ভুক্তিগুলো দিয়ে নির্ণায়ক তৈরি করবো 2/2 আকারের। কত আসবে? 3, 7, 4, 9। এরপরে কাকে নিব? 5কে নিব, +5 নিলাম কিনা? -1 এর উপর এটা পজিশন লিখবে। এটা কত নম্বর পজিশন? 2, 3 পজিশন। 2 আর 3 যোগ করে দিলাম। এবার ওই বরাবর ক্রস আঁকবো ভাইয়া, এই বরাবর ক্রস আঁকবো। তাহলে কে কে রয়ে গেছে ভাইয়া? 3, -4, 3, -4, আর কে আছে? 4, 7 নিলাম কিনা ভাইয়া? এইটুকু কি বুঝছেন কিনা? এখন আপনি বলতে পারেন ভাইয়া -1 কেন নিলেন? -1 নিলাম এই জন্য যে এটা কোন পজিশনে, জোর পজিশনের ভুক্তি না বেজোর পজিশনের ভুক্তি, এই জিনিসটা বোঝার জন্য। যদি +1 নিতাম তাহলে এটা মাথায় জোর পাওয়ার দেন, বেজোর পাওয়ার দেন, আমি বুঝতাম না এটা জোর পজিশন না বেজোর পজিশন। যেহেতু এটা মাইনাসের উপর যদি আমি জোর পাওয়ার দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর বেজোর পাওয়ার দিলে এটা মাইনাস হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে এটা জোর পজিশন না বেজোর পজিশন, এই জন্য আমরা এটা দিচ্ছি। কথা বুঝতে পারছি কিনা? এরপরে ভাই আমরা কি করি? এরপর আমরা কি করি? দেখতেছি এখানে উপর পাওয়ার আছে বেজোর, তাহলে এটা মাইনাস, তাহলে -6 এ বরাবর গুণ করতাম, রাইট? এবার গুণ করা হচ্ছে -36, আর এবার একটা সূত্রে -7, 7, 49। তারপর এটার উপর জোর পাওয়ার, তাহলে এখানে থাকবে 1ই। আর এটা হচ্ছে এ বরাবর গুণ করলে আসবে 3 নং 27 বিয়োগ 4 7 28। স্যার এটার উপর বেজোর পাওয়ার, তাহলে -5, 3 7 21, -4 4 16, -16 +16। স্যার এরপরে ক্যালকুলেশন আশা করি আপনারা পারবেন। আমি ওই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার মূলত অনুরাশি আর সহগুণকের মধ্যে, অনুরাশি আর সহগুণকের মধ্যে। একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে ভাইয়া? এখানে এই যে এই একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, দেখেন এই একটা পার্ট, এই একটা পার্ট, আরেকটা পার্ট আছে ভাইয়া, আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট হচ্ছে এই পার্টটা। দুইটা জিনিস, দুইটা জিনিস ভাইয়া। স্যার সহগুণক নামের মধ্যে বলতেছে দন্তা সহ, মানে চিহ্ন সহ। সহ লেখা মানে হচ্ছে চিহ্ন সহ কথা বলতেছে। তাহলে চিহ্ন সহ যখন কোনো একটা ভুক্তির পজিশনের মান বের করব, তখন যে মানটা বের হবে সেটাকে বলতেছে আমরা সহগুণক। সহগুণককে নর্মালি হচ্ছে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। আর কত নম্বর ভুক্তির পজিশন এটা? 2, 1। এই যে বড় হাতের 2, 1 দ্বারা বোঝাচ্ছে এই 2, 1 পজিশনের সহগুণক। আমরা যখন সহগুণক ক্যালকুলেট করব, আমরা যখন সহগুণক ক্যালকুলেট করব তখন আর ওই ভুক্তিটা দ্বারা গুণ করব না, এই ভুক্তিটা দ্বারা গুণ করব না। এই যে এই বাহিরের যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের সহগুণক, এটা হচ্ছে আমাদের সহগুণক। আর যখন আমরা চিহ্ন ছাড়া হিসাবটা করছি, চিহ্ন ছাড়া হিসাবটা করছি, তখন আমরা যে রেজাল্টটা পাইছি সেই রেজাল্টটাকে আমরা বলতেছি অনুরাশি। যেহেতু এখানে দন্তা সহ, মানে সহ বলতে কিছু নাই, তাহলে এটা হচ্ছে আমাদের অনুরাশি। তাহলে সহজ কথা, চিহ্ন সহ যখন আমরা হিসাব করব তখন সেটা হবে সহগুণক, আর চিহ্ন ছাড়া যেটা হিসাব করব সেটা হচ্ছে অনুরাশি। তাহলে এটা হচ্ছে কত নম্বর পজিশনের সহগুণক? এটা হচ্ছে 2, 1 পজিশনের সহগুণক, এটা হচ্ছে 2, 1 পজিশনের সহগুণক। ভাইয়া এটা কত নম্বর পজিশনের সহগুণক? এটা হচ্ছে 2, 2 পজিশনের সহগুণক।
তাহলে আমরা যখন সহগুণক বলতেছি তখন কিন্তু ওই বুক্তি দ্বারা আর গুণ করতেছি না। দেখেন এখানে সহগুণক যখন বলতেছি তখন কিন্তু ওই বুক্তি দ্বারা গুণ করতেছি না, কিন্তু যখন নির্ণায়ক বের করবো তখন সহগুণককে তার নিজ নিজ বুক্তি দ্বারা গুণ করবো। এই যে এটা হচ্ছে সহগুণক, এটা হচ্ছে সহগুণক কত নম্বর পজিশনে ভাইয়া? এটা হচ্ছে 2, 3 পজিশনের সহগুণক। কিন্তু আমরা তার বুক্তি দিয়ে কি গুণ করছি যখন সহগুণক বলছি? না, যখন আমরা সহগুণক বলতেছি তখন আসলে ওই বুক্তি দ্বারা গুণ করতেছি না। তাহলে যখন চিহ্ন সহ ইউজ করব তখন সেটা হবে সহগুণক, আর চিহ্ন ছাড়া যখন হিসাব করব তখন সেটা হয়ে যাবে অনুরাশি। আশা করি বুঝতে পারছেন। কিন্তু পরীক্ষা আপনি ডিটারমিনেন্ট বের করতে গেলে আপনি একবারে এই লাইন লিখেন, একবারে এই লাইন লিখেন, আপনার দরকার নেই মাঝখানে লাইনগুলো দরকার। আশা করি অনুরাশি আর সহগুণক বুঝছি। অনুরাশি হচ্ছে চিহ্ন ছাড়া আর সহগুণক হচ্ছে চিহ্ন সহ। অনুরাশি হচ্ছে চিহ্ন ছাড়া আর সহগুণক হচ্ছে চিহ্ন সহ। আশা করি সবাই এটা বুঝতে পারছি ভাইয়া। চলেন, আমাদের এখানে দুইটা সিদ্ধান্ত আছে। এতক্ষণ থেকে এই জিনিসটাই বকবক করছি, যার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে এতক্ষণ বকবক করছি, একটা সিদ্ধান্ত নিয়ে এতক্ষণ বকবক করছি। এখন আমরা যেটা আমাদের সিলেট বোর্ড 2022 সালে আসছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেন। সিলেট বোর্ড 2022 সালে আমরা দেখবো যখন সিকিউ নিয়ে আমরা সলভ করবো তখন দেখবো সিলেট বোর্ড 2022 সালে এই কোশ্চেনটা আসছে। ভাইয়া প্রথম যে কথাটা বলছে, কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের বুক্তিগুলোকে নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে যোগ করলে যোগফলের মান নির্ণায়কের সমান হবে। ভাইয়া বুঝাই ব্যাপারটা আসলে কি বলতেছে? আমাদেরকে যে কোনো একটা রো বা কলামে কি বের করতে বলতেছে? সহগুণক। ধরেন আমি যদি প্রথম রোটা নিই তাহলে তার সহগুণক হবে বড় হাতের A11। তারপরে দ্বিতীয় বুক্তিটা যদি নিই তাহলে প্রথম রোয়ে দ্বিতীয় বুক্তি সেটা হবে 1, 2। তৃতীয় বুক্তি যদি নিই তাহলে প্রথম এটার বুক্তির এটা সহগুণক হবে A13। রাইট রাইট। তাহলে এইটাকে আমরা এইটার সহগুণক যখন আমরা বের করবো তখন হচ্ছে বড় হাতের A11 দ্বারা প্রকাশ করতেছি। এটার সহগুণক যখন আমরা বের করবো তখন হচ্ছে এটা হচ্ছে বড় হাতের A12 বের করতেছি। এটার সহগুণক যখন বের করবো তখন আমরা বলতেছি এইটার পজিশনের সহগুণক হবে বড় হাতের A13। আর এদেরকে কি দ্বারা প্রকাশ করে? এদেরকে কি আমরা ছোট হাতের A11 দ্বারা প্রকাশ করছিলাম, এটাকে ছোট হাতের A12 দ্বারা প্রকাশ করছিলাম, এটাকে ছোট হাতের A13 দ্বারা প্রকাশ করছিলাম। রাইট। তো আমাকে বলতেছে তার নিজ নিজ বুক্তি দিয়ে গুণ করে, তার নিজ নিজ বুক্তি দিয়ে যদি গুণ করে যোগ করি, নিজ নিজ বুক্তি দিয়ে যদি গুণ করে যোগ করি তাহলে যোগফলের মান অবভিয়াসলি সেটা নির্ণায়কের মানের সমান হবে। সেটা কার সমান হবে? নির্ণায়কের মানের সমান হবে। ভাইয়া এতক্ষণ থেকে তো এই কাজটাই করছি যে আমরা কি করছি, ওই এটা সহগুণক বের করছি, এটা সহগুণক বের করছি, এটা সহগুণক বের করছি, তারপর হচ্ছে ওই বুক্তি দ্বারা ওইটাকে ওই সহগুণককে গুণ করছি, তার বুক্তি দ্বারা তার সহগুণককে গুণ করছি, তার বুক্তি দ্বারা তার সহগুণককে গুণ করছি। টোটাল যে রেজাল্ট আসতো সেটা কার সমান আসতো? সেটা নির্ণায়কের মানের সমান আসতো। সহজ কথা, এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত আমাদের ছিল, এই কথাটাই বলছে। দ্বিতীয় সিদ্ধান্তটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউর জন্য মাথায় রাখেন, এমসিকিউর জন্য মাথায় রাখেন, এমসিকিউর জন্য মাথায় রাখেন। এটা এমসিকিউ সিকিউ বোধ কিছুর জন্য আসে। সিকিউতে বললাম অলরেডি সিলেট বোর্ড 2022 সালে আসছে, আর এমসিকিউতে অ্যাডমিশনের বোর্ডে অনেকবার আসছে। সেটা কি বলছে? আপনাকে বলতেছে ভাই আপনি যে কোনো একটা রো বা কলামের সহগুণক বের করেন, যে কোনো একটা রো বা কলামের সহগুণক বের করলেন তাহলে আমরা বের করলাম হচ্ছে A11 এর সহগুণক, A12 সহগুণক, A13 সহগুণক বের করলাম। বের করার পর বলছে তার অনুরূপ বুক্তি দ্বারা গুণ করতে। অনুরূপ বুক্তি দ্বারা গুণ করতে কথা হচ্ছে অনুরূপ ব্যাপারটা কি? অনুরূপ বলতে হচ্ছে একই রকম বাট এক না। যেমন এটা রো নম্বর 1, তার অনুরূপ রো হচ্ছে হয় রো নম্বর 2 নাহলে রো নম্বর 3। তাহলে আপনি যদি রো নম্বর 1 এর যদি সহগুণক বের করে থাকেন তাহলে তার অনুরূপ বুক্তি দ্বারা গুণ করতে হবে। অনুরূপ বুক্তি বলতে হচ্ছে হয় রো নম্বর 2 এর বুক্তি নাহলে রো নম্বর 3 এর বুক্তি দ্বারা গুণ করলেন। যদি অনুরূপ বুক্তি দ্বারা গুণ করেন, অনুরূপ বুক্তি হতে পারে আমি যদি দ্বিতীয় রো এর বুক্তি ধরি তাহলে দ্বিতীয় রো এর বুক্তি হচ্ছে A21, A22 অথবা A23। গুণ করে বলতেছে যদি যোগ করেন যোগফলের মান অলওয়েজ শূন্য হবে। এই এমসিকিউটা একটু ভালোভাবে মাথায় রাখেন, এই এমসিকিউটা একটু ভালোভাবে মাথায় রাখেন। মাথায় রাখবেন যে কোনো একটা রো বা কলামের সকল বুক্তির সহগুণককে তার অনুরূপ বুক্তি দ্বারা যদি গুণ করি গুণফলের মান তাদের যোগফলের মান অলওয়েজ কি হবে? শূন্য হবে। অলওয়েজ কি হবে ভাইয়া? শূন্য হবে। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখেন। এমসিকিউর জন্য এটা অনেক বেশি টপ নচ। আমরা সিকিউ যখন করব প্রমাণ তখন এটা দেখাবো, আপাতত আপনি এটা মাথায় রেখেন, ঠিক আছে? ওকে ভাইয়া আমরা সামনে আগাই। সামনে আমাদের কি আছে? সামনে হচ্ছে নির্ণায়কের মানের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স কয় ধরনের? ভাইয়া নির্ণায়কের মানের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স হচ্ছে 2 ধরনের। নির্ণায়কের মানের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স কয় ধরনের? 2 ধরনের। নির্ণায়কের মানের উপর ভিত্তি করে হচ্ছে ম্যাট্রিক্স 2 ধরনের। একটা হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অব্যতিক্রম ম্যাট্রিক্স। 2 ধরনের ম্যাট্রিক্স কিসের উপর ভিত্তি করে? নির্ণায়কের মানের উপর ভিত্তি করে। যদি নির্ণায়কের মান শূন্য হয় তাহলে হয়ে যাবে এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স। আর যদি নির্ণায়কের মান নন জিরো হয় মানে শূন্য না হয় তখন এটা হয়ে যাবে অব্যতিক্রম ম্যাট্রিক্স। মাথায় রাখবো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি বলবো? ব্যতিক্রম ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিনা শূন্য না তাকে কি বলবো? অব্যতিক্রম ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছি না? এটা সবাই বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া ওকে, তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো, যে ম্যাট্রিক্স হচ্ছে ব্যতিক্রম, যে ম্যাট্রিক্স হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স,
তার ইনভার্স সম্ভব না। কি সম্ভব না? ইনভার্স বা বিপরীতকরণ সম্ভব না। কি সম্ভব না? বিপরীতকরণ সম্ভব নয়। তাহলে যে ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0 সেটাকে আমরা কি ধরনের ম্যাট্রিক্স বলবো? অব্যতিক্রম ম্যাট্রিক্স। আর অব্যতিক্রম ম্যাট্রিক্সের কি সম্ভব না? ইনভার্স বা বিপরীতকরণ সম্ভব না। তাহলে কোন ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স সম্ভব? অবশ্যই সেটা হতে হবে ব্যতিক্রম না অব্যতিক্রম? অব্যতিক্রম ম্যাট্রিক্স। ব্যতিক্রম ম্যাট্রিক্সের কি সম্ভব না? ইনভার্স সম্ভব না। আর অব্যতিক্রম ম্যাট্রিক্সের কি সম্ভব? ইনভার্স সম্ভব। ইনভার্স বা বিপরীতকরণ সম্ভব বা বিপরীতকরণ সম্ভব। বুঝতে পারছি কিনা? তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এটা কোন ধরনের ম্যাট্রিক্স, ব্যতিক্রম ম্যাট্রিক্স না অব্যতিক্রম ম্যাট্রিক্স, আমরা জাস্ট কি করব? তার নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে যাবে ব্যতিক্রম, আর নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে যাবে অব্যতিক্রম।